একটা অভিশপ্ত গ্রাম, যেখানে কোনো মেয়ে বউ সাজলেই রাতের অন্ধকারে তাকে তুলে নিয়ে যায় অদৃশ্য এক শক্তি। এই ভয়ঙ্কর গ্রামে নিজের বোনের বিয়ে দিতে আসে অর্জুন, আর বিয়ের ভেন্যু হিসেবে ছিল শত বছরের পুরনো এক রহস্যময় রাজবাড়ি। কিন্তু এই বিয়ে দিতে এসেই তাদের পুরো পরিবার ফেসে যায় একদল ভয়ঙ্কর ভূতের পাল্লায়। এবার তারা এই ভূতেদের হাত থেকে কিভাবে বাঁচবে, আর কি বা রহস্য লুকিয়ে আছে এই গ্রামের পুরনো রাজবাড়িতে? তাছাড়া এই গ্রামে এসে অর্জুন যেই মেয়ের প্রেমে পড়েছে, সেই মেয়েটি কি আদৌ কোনো মানুষ, নাকি সেও একজন ভয়ঙ্কর ভূত? সেই সবই আমরা জানতে পারবো আজকের গল্প ভূত বাংলাতে। চলুন তাহলে আর দেরি না করে আজকের এই গল্পটা শুরু করা যাক। এক রাতে দেখা যায় প্রচন্ড বেগে বৃষ্টি হচ্ছে। সেখানে 4 জন ছেলে দিল্লি থেকে মঙ্গলপুর নামের একটা গ্রামে যাওয়ার উদ্দেশ্যে আসে। তবে মাঝপথেই বৃষ্টি শুরু হয়ে যায়, তাই ছেলেগুলো দৌড়ে একটা ছাউনি খুঁজতে থাকে। এদিকে সময় পেরিয়ে যাওয়ার পরেও ট্রেন আসার কোনো খবর ছিল না, তাই ছেলেগুলো এবার ট্রেন কাউন্টারে যায়। তবে কাউন্টারের লোক সেখানে বসেই ঘুমাচ্ছিল। এটা দেখে একজন ছেলে তাকে ডেকে জিজ্ঞেস করে, একটার প্যাসেঞ্জার ট্রেন কি ছুটে গেছে? তখন লোকটা জানায় বৃষ্টির জন্য সবগুলো ট্রেনই আটকে আছে। এই কথা শুনে ছেলেগুলো জিজ্ঞেস করে, ট্রেন কখন আসবে? লোকটা তখন সঠিক সময় বলতে পারে না। এদিকে তো বৃষ্টি বেড়েই চলেছে, সাথে ঠান্ডাও বাড়ছিল। ট্রেন আসারও কোনো নির্দিষ্ট সময় নেই, তাই ছেলেগুলো খুঁজতে থাকে কোথায় যাওয়া যায়। সেই সময় একজন খেয়াল করে দূরে কেউ আগুন জ্বালিয়ে বসে আছে। এটা দেখে সবাই দ্রুত সেখানে যায়। দেখা যায় এক বৃদ্ধ বাবা রাস্তার পাশে আগুন ধরিয়ে বসেছিল। ছেলেগুলো তখন সেখানে গিয়ে বাবাকে জিজ্ঞেস করে তারা কি এখানে বসতে পারে। বাবাটা মাথা ঝুঁকে হ্যাঁ জানায়। ছেলেগুলো তখন বসে বসে আগুন পোহাতে থাকে। এরই মধ্যে তারা বাবার সাথে অনেক ধরনের কথা বলার চেষ্টা করে, কিন্তু সেই বাবা তো কোনো কথাই বলে না। এটা দেখে ছেলেগুলোর একটু অদ্ভুত লাগে। একটা ছেলে জানায় তারা দিল্লি থেকে মঙ্গলপুর যাচ্ছে তাদের বন্ধুর বিয়েতে। তারা শুনেছে ওই গ্রামে নাকি অনেক বছর আগে বিয়ে হতো না, আর যার বিয়ে হতো সেই কনেই নাকি গায়েব হয়ে যেত। এটা শোনার পর এবার বাবা জানায় হ্যাঁ, বহু বছর আগে এটা হতো। এবার বাবা তাদেরকে সব গল্প শোনাতে থাকে। অনেক বছর আগে মঙ্গলপুর গ্রামটা অভিশপ্ত ছিল। একদিন মঙ্গলপুরে একটা বিয়ে হয়। বিয়ের পর রাত করে কনেকে নিয়ে সবাই লখনউয়ের উদ্দেশ্যে রওনা দেয়। তবে মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে দিতে হয়, কারণ সামনের রাস্তায় বড় একটা গাছ ভেঙে পড়ে। এতে করে রাস্তা বন্ধ হয়ে যায়। এবার একটা লোক ড্রাইভারকে জানায় সামনের রাস্তা বন্ধ, তাদেরকে মঙ্গলপুর গ্রাম হয়ে লখনউ যেতে হবে। মঙ্গলপুরের কথা শুনে ড্রাইভারটা ভীষণ ভয় পেয়ে যায়। এদিকে কনেকে নিয়ে আসা লোকেরা ড্রাইভারকে মঙ্গলপুর দিয়েই যেতে বলে। তবে ড্রাইভার তখন তাদেরকে জানায় রাত করে মঙ্গলপুর দিয়ে নতুন বর কনেকে নিয়ে যাওয়া ঠিক হবে না, কারণ সেখানে যাদেরই বিয়ে হয় একটা রাক্ষস এসে সেই কনেকে নিয়ে যায়। ড্রাইভারের এসব কথা কেউই বিশ্বাস করে না, আর তাকে মঙ্গলপুর দিয়েই গাড়ি নিয়ে যেতে বলে। ড্রাইভারও আর কি বলবে, সেও গাড়িটা মঙ্গলপুরের দিকে নিয়ে যায়। আর সেখানেই একটা জঙ্গলের ভেতর গিয়ে গাড়ির টায়ার পাঞ্চার হয়ে যায়, যার জন্য এবার কনে সহ সবাই গাড়ি থেকে নেমে পড়ে আর অপেক্ষা করতে থাকে। আর সেখানেই আমরা অদ্ভুত কিছু একটাকে ছুটে আসতে দেখতে পাই। আর দেখা যায় সেই জিনিসটা সেখানে গিয়ে সবাইকে এক এক করে মারতে থাকে। আর শেষ ওই অদ্ভুত জিনিসটা কনেকে নিয়ে কোথাও উধাও হয়ে যায়। এখান থেকে দৃশ্য কাট হয়। আমরা দেখি মঙ্গলপুর গ্রামের বড় বাংলোর মালিক দুশান্ত আচার্য মারা গেছে। জানা যায় দীর্ঘদিন অসুস্থ অবস্থায় থেকে নিজের রুমের ভেতরেই মৃত্যুবরণ করে সে। এখানে দুশান্তের দেখাশোনা করতেন শান্তারাম। আর দুশান্ত মারা যাওয়ার পর শান্তারামও অনেক বেশি কষ্ট পায় আর ভাবতে থাকে এত বড় সম্পত্তির মালিক এবার কে হবে। এরপরই দৃশ্য চলে যায় লন্ডনে। এখানে আমরা অর্জুনকে দেখতে পাই, যে কিনা তার বোন মীরার বিয়ের জন্য কিছু রিচুয়াল করছিল। আর অর্জুনের সামনেই মীরার হবু শ্বশুরবাড়ির লোকেরা ভিডিও কলে ছিল। আসলে মীরার হবু শ্বশুরবাড়ির লোকেরা অনেক কুসংস্কারে বিশ্বাস করে, যার কারণে বিয়ের আগে মীরাকে দিয়ে অনেক রিচুয়াল করায়, যাতে বিয়ের পর কোনো সমস্যা না হয়। এইবারও মীরার শ্বশুরবাড়ির লোকেরা পণ্ডিত নিয়ে এসেছে একটা রিচুয়াল করানোর জন্য। আর এটার জন্য মীরার ভাই অর্থাৎ অর্জুনকে প্রয়োজন। পণ্ডিত ভিডিও কলের ওপাশ থেকে অর্জুনকে মন্ত্র পড়াতে থাকে। তবে অর্জুনের এসবের প্রতি কোনো ইন্টারেস্টই ছিল না, তাই সে ভুলভাল মন্ত্র পড়তে থাকে। এতে পণ্ডিত অনেক রেগে যায়। অর্জুন তো তাও পাত্তা দেয় না। অবশেষে মীরাকে দিয়ে একটা কলা গাছ কাটানো হয়, আর সেখানেই রিচুয়াল সম্পন্ন হয়। এইবার পণ্ডিত বিয়ের দিন তারিখ ঠিক করে দেয়। মীরাও তার হবু হাজবেন্ড রাহুলকে পাওয়ার জন্য সবগুলো নিয়ম মেনে নেয়। তবে মীরারা তাদের বিয়ের অনুষ্ঠানের জন্য ভালো কোনো জায়গা খুঁজে পাচ্ছিল না। সবগুলো জায়গা কোনো না কোনো ভাবে ক্যান্সেল হয়ে যাচ্ছিল, যার জন্য মীরা আর অর্জুন দুজনেই অনেক টেনশনে পড়ে যায়। এখানে আমরা দেখতে পাই অর্জুন আর তার বাবা বাসুদেব আচার্যর সম্পর্ক তেমন একটা ভালো ছিল না। দুজন তেমন কথাও বলতো না,
বাসুদেবের আবার মীরার বিয়ে নিয়ে বেশি মাথা ব্যথাও ছিল না। মেয়ে নিজের পছন্দে বিয়ে করছে, এটা নিয়েও অসুবিধা ছিল না। তাই বাসুদেব মীরা আর অর্জুনকে বলে তাদের যে জায়গায় ইচ্ছা তারা বিয়ের প্রোগ্রাম করতে পারে, সে শুধু সময় মতো বিয়েতে গিয়ে কন্যাদান করে আসবে। এরপর সব দায়িত্ব অর্জুনের হাতে দিয়ে বাসুদেব সুইডেনের উদ্দেশ্যে চলে যায়। যাওয়ার আগে মীরা বাসুদেবের সাথে অর্জুনকে নিয়ে কথা বলতে আসে, কিন্তু অর্জুন কোনো কাজ করতো না, আবার অনেক জায়গায় ঋণীও ছিল। এদিকে বাসুদেব সবসময় একটা কথাই বলে যে তার কাছে এই বাড়িটা ছাড়া আর কিচ্ছু নেই, অর্থাৎ সে ততটা সচ্ছল ছিল না। বাসুদেব খুব ভালো করেই জানতো অর্জুন লুকিয়ে লুকিয়ে তাদের সব কথা শুনবে, তাই সে তাকে শুনিয়ে বলে সে অর্জুনকে কোনো ধরনের সাহায্য করবে না। তবে পরবর্তীতে আমরা বুঝতে পারি বাসুদেব অর্জুনের সামনে কঠোর হওয়ার চেষ্টা করলেও সে মনে মনে তাকে অনেক বেশি ভালোবাসে আর অর্জুনের ভবিষ্যতের কথাও চিন্তা করে। কিন্তু বাসুদেব এটা অর্জুনের কাছ থেকে লুকিয়ে রাখে। তবে মীরা ঠিকই অর্জুনকে বলে দেয় যে বাসুদেব অর্জুনকে অনেক ভালোবাসে। এ কথা শুনে তো অর্জুন খুব খুশি হয়ে যায়। কিছুক্ষণ পরে একজন বিদেশি লোক এসে মীরার সাথে দেখা করতে চায়। মীরা দরজা খুলে লোকটাকে চিনতে পারে না। তখন লোকটা এসে জানায় ইন্ডিয়া থেকে তার দাদা মারা যাওয়ার আগে তার সব সম্পত্তি তার নাতি নাতনিদের জন্য রেখে গেছে, আর সেটার লেটার নিয়েই তারা এসেছে। এদিকে মীরা আর অর্জুন তো জানতোই না যে তাদের কোনো দাদা আছে, অর্থাৎ বাসুদেব কখনো তাদের জানায়নি যে তাদের দাদা বা কোনো বংশের কেউ আছে। এখানে আমরা জানতে পারি দুষ্যন্ত আচার্যই হলো অর্জুন আর মীরার দাদা, আর সে মারা যাওয়ার আগে তাদের নামে সব সম্পত্তি লিখে রেখে গেছে। এটা জানার পর মীরা বাসুদেবকে কল করে, তবে বাসুদেব কাজে চলে যাওয়ায় তাদের কল রিসিভ করে না। এদিকে অর্জুন তো মঙ্গলপুরের সে বাংলোটা দেখে ডিসাইড করে ফেলে যে তারা নিজেদের সম্পত্তি, অর্থাৎ এই বাংলোতেই মীরার বিয়ের অনুষ্ঠান করবে। এই সিদ্ধান্ত নেওয়ার পর মীরারা আরো অনেকবার বাসুদেবকে কল করে, সবকিছু জানানোর চেষ্টা করে, কিন্তু বাসুদেব তো কল ধরে না। অর্জুন এবার আগে মঙ্গলপুর গিয়ে সবকিছু চেক করে আসতে চায়, যেহেতু বাসুদেব বলেই দিয়েছে বিয়ের যত প্ল্যান করার সব অর্জুন আর মীরা নিজেদেরকেই করতে হবে, এতে বাসুদেবের কোনো আপত্তি থাকবে না। তাই অর্জুনও বেশি না ভেবে সোজা ইন্ডিয়ায় চলে যায়। এদিকে আমরা বাসুদেবকে দেখি যে সুইডেনের একটা স্কুলে ভাদুসুর আর বৃক্কিনী নামের কোনো অদ্ভুত শক্তির গল্প শোনাচ্ছিল। এরই মাঝে বারবার মীরা কল করায় বাসুদেব তার কল রিসিভ করে না। এদিকে অর্জুন ইন্ডিয়া পৌঁছে যায়। মঙ্গলপুর যাওয়ার জন্য অর্জুন ট্রেনে ওঠে, আর তখনই একজন মেয়ে ট্রেনের দরজার সামনে দিয়ে পড়ে যেতে নেয়। তবে অর্জুন ঠিক সময়ই মেয়েটাকে বাঁচিয়ে নেয়। এটা দেখে সবাই তাকে বলতে থাকে অর্জুন তার জীবন বাঁচিয়ে আর একটা জীবন দিয়েছে। এদিকে যেহেতু অর্জুন মঙ্গলপুরের কিছুই চিনত না, তাই সে মঙ্গলপুরে এসে প্রথমে একটা হোটেলে গিয়ে ওঠে। সেদিন রাতে শান্তারাম এসে অর্জুনকে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু শান্তারাম না আসায় অর্জুনকে হোটেলেই থাকতে হয়। পরের দিন সে হোটেলটা ঘুরে ঘুরে দেখে, সেখানে বেশ দামি দামি জিনিস রাখা হয়েছিল, যেগুলো সচরাচর এসব হোটেলে থাকার কথাই না। এটা নিয়ে সেখানকার লোককে জিজ্ঞেস করলে লোকটা জানায় শম্ভুবাবু নামের একজন তাদের কাছে এগুলো সস্তায় বিক্রি করে দিয়েছে। অর্জুন তখন আর কিছু না বলে বাইরে বের হয়। সেই সময় সেখানে শান্তারাম আসে। অর্জুন তো তাকে না চিনে তাকেই জিজ্ঞেস করতে থাকে যে শান্তারাম নামের কেউ কি এখানে থাকে। তার কাল রাতে এসে তাকে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সে আসেনি। এবার শান্তারাম অর্জুনকে চিনতে পারে আর তাকে মালিক মালিক বলে ক্ষমা চাইতে থাকে কাল রাতে নিতে না আসার জন্য। অর্জুন তখন আর কিচ্ছু বলে না, সে শুধু বলে তাকে এখন বাংলোতে নিয়ে যেতে। তবে শান্তারাম তাকে বাংলোতে নেওয়ার আগে মন্দিরে নিয়ে যায়। অর্জুন তো অনেক বেশি এক্সাইটেড ছিল তাদের বাংলো দেখার জন্য। তবে সে বাংলোর সামনে আসতেই তার সব এক্সাইটমেন্ট পানিতে মিশে যায়, কারণ বাংলোর সামনের অবস্থা খুবই খারাপ ছিল। এসব দেখে বোঝাই যাচ্ছিল এই বাংলোতে শত বছর ধরে কেউ থাকে না। এরই মাঝে শান্তারাম অর্জুনের উপর পড়ে যায়। এখানে শান্তারামকে ওঠাতে গিয়ে অর্জুনের অবস্থা খারাপ হয়ে যায়। কোনো মতে সে শান্তারামকে ওঠায় আর বাংলোর ভেতরে নিয়ে যেতে বলে। শান্তারাম প্রাসাদের তালা খুলে অর্জুনকে নিয়ে ভেতরে চলে যায়। অর্জুন তো ভেতরে এসে খুবই অবাক হয়, কারণ বাইরের অবস্থা যেমনই ছিল না কেন প্রাসাদের ভেতরটা এখনো অনেক বেশি সুন্দর আর বিশাল বড় ছিল। সে এবার পুরো প্রাসাদটা ঘুরে ঘুরে দেখতে থাকে, আর সেই সময়ই সে ওই জিনিসগুলো দেখতে পায় যেগুলো সে হোটেলেও দেখেছিল। অর্জুন ভাবে তার দাদা হয়তো শম্ভুবাবুর কাছ থেকে কম দামে এগুলো কিনে নিয়েছে, তাই সে এবার শান্তারামকে শম্ভুবাবুর কথা জিজ্ঞেস করে। তবে শান্তারাম কথা ঘুরিয়ে চলে যায়। অর্জুন এবার সেখানে ঝোলানো তাদের পুরো পরিবার সহ তার দাদার ছবিও দেখতে পায়। সে সেখানে বাসুদেবকেও দেখে শিওর হয় যে এটা তার দাদারই বাড়ি। তবে অর্জুন বুঝতে পারে না বাসুদেব তাদেরকে এতদিন কেন এসব জানায়নি, কেন সব তাদের কাছ থেকে লুকিয়ে গেছে। তো অর্জুন এবার নিজের রুমে চলে যায়। সেখানে গিয়ে সে আরো অবাক হয় আর ভীষণ খুশিও হয়, কারণ ঘরটা অনেক সুন্দর ছিল। অর্জুন এখন থেকে বাংলোতেই থাকার সিদ্ধান্ত নেয়। তবে এসব শুনে শান্তারাম তাকে এখানে থাকতে মানা করে, কারণ দুষ্যন্ত নিজেও এই বাংলোতে থাকতো না, শুধু প্রতিদিন এসে পুজোর রুমে ঢুকে পুজো করে আবার চলে যেত। এখানে আমরা দেখি পুজোর রুমটা পুরোপুরি বন্ধ ছিল, এর ভেতরে কি আছে সেটা কেউই জানে না, এমনকি শান্তারামও না। আর এর চাবি কোথায় আছে সেটাও কেউ জানে না। অর্জুন এসব শুনে জিজ্ঞেস করে কেন, এই বাড়িতে কি ভূত থাকে নাকি? শান্তারাম বলে এই বাড়িতে ভূত থাকে না, বরং বাড়ির পেছনের জঙ্গলে ভূত থাকে। তবে এইসব কিছু অর্জুন পাত্তা দেয় না।
না আর সেই বাংলোতেই থেকে যায়। রাতে অর্জুন ফোনে ইন্টারনেট না পেয়ে ছাদে চলে যায়। সেখানে গিয়ে অর্জুন মীরাকে কল দেয় আর জানায় বাংলোটা অনেক সুন্দর, তারা এখানেই তার বিয়ে দিবে। তবে কিছুক্ষণ কথা বলার পরই ইন্টারনেট আবার বন্ধ হয়ে যায়। অর্জুন সিগন্যাল পাওয়ার জন্য মোবাইল নিয়ে হাঁটতে থাকে আর তখনই আমরা অর্জুনের পেছনে ভয়ঙ্কর কিছু অবয়ব দেখতে পাই। এখান থেকে দৃশ্য চলে যায় পরের দিন। অর্জুনের ঘুম ভাঙে অনেক লোকের দরজায় কড়া নাড়ার শব্দে। অর্জুন দরজা খুলে দেখে গ্রামের মানুষ তার দরজার সামনে এসে দাঁড়িয়ে আছে। সবাই অর্জুনকে জীবিত দেখে অবাক হয়ে যায়, কারণ গ্রামের সবাই জানতো এই বাংলোতে কেউই এক রাতের বেশি থাকতে পারে না, যেই আসে সেই রহস্যময় ভাবে মারা যায়। অর্জুন কিছু না বুঝে দাঁড়িয়ে থাকে। তখন সেখানে জগদীশ নামের একজন লোক আসে। জগদীশ হলো একজন ওয়েডিং প্ল্যানার, যাকে অর্জুন ডেকেছিল মীরার বিয়ের অনুষ্ঠানের জন্য। এদিকে শান্তারাম তখনও জানতো না অর্জুন এখানে মীরার বিয়ের জন্য এসেছে। এই কথা যখন সে জানতে পারে তখন সে সহ বাড়িতে থাকা সবাই ভয়ে কাঁপতে থাকে আর সবাই দৌড়ে পালিয়ে যায়। অর্জুন তো অবাক হয়ে যায় যে এদের কি হলো আবার। তখনই শান্তারাম এসে বলে মঙ্গলপুরে কারো বিয়ে হয় না, না হলে বাধুসুর ফিরে আসবে। আমরা বুঝতে পারি এতদিন যে অদ্ভুত শক্তি বিয়ে করা নতুন কনেকে উধাও করে নিয়ে যেত তাকে গ্রামের সবাই বাধুসুর নামেই চিনত। এদিকে অর্জুন তো কিছুই বুঝতে পারে না। এখন শান্তারাম অর্জুনকে একটা রুমে নিয়ে যায় আর একটা ছবি দেখিয়ে বলে এই হচ্ছে বাধুসুর। আর এখানেই আমরা জানতে পারি বহু বছর আগে অসুর কন্যা আর দেবপুত্র দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক হয় আর একটা সময় অসুর কন্যা গর্ভধারণ করে। তবে তখন দেবপুত্র অসুর কন্যার তাদের সন্তানকে মেনে নেয় না। এরপর অসুর কন্যা একাই তার বাচ্চা জন্ম দেয় আর তাদের এই সন্তানই হলো বাধুসুর। তবে একদিন দেবপুত্র তার লোকেরা অসুর কন্যার উপর হামলা করে, যার জন্য অসুর কন্যা এক শয়তান, যাকে অন্ধকারের রাজা বলা হয়, তার কাছে গিয়ে বাধুসুরকে তার হাতে তুলে দেয় আর এরপরই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এরপর থেকেই অন্ধকারের রাজা অর্থাৎ আনকারদার বধূসুরকে ওই অন্ধকারের ভেতরেই বড় করতে থাকে। আর একটা সময় বধূসুর অনেক শক্তিশালী বাদুরের রাজ হয়ে ওঠে। বধূসুর শিবের অনেক আরাধনা করত, তাই শিব বধূসুরের উপর খুশি হয়ে তাকে এক শক্তি দেয় আর বলে একমাত্র তার রক্তের বা বংশের কেউ ব্যতীত তাকে কখনোই কেউ ধ্বংস করতে পারবে না, অর্থাৎ বধূসুর মারা যাবে না যদি না তার বংশের কেউ তাকে মারে। আর এরপর বধূসুর নিজের মায়ের বদলা নেওয়ার জন্য অমাবস্যা রাতের অন্ধকারে দেবতার সেনাদের উপর হামলা চালায়। আর এখানেই দেবসেনারা বুঝে যায় যে বধূসুর অন্ধকারে অনেক শক্তিশালী হয়ে ওঠে। এইবার দেব তার বৈদ্যুতিক শক্তির মাধ্যমে একটা অপসরী বৃক্ষিণী নারীকে তৈরি করে যাতে বধূসুর তার জালে ফেসে যায়। আর তাই হয়। একদিন সে বৃক্ষিণীকে দেখে তার প্রেমে পড়ে যায়। এরপরই সে তাকে বিয়ে করতে চায়। তবে বাদুসুর তো জানতো না বৃক্ষিণীই তার শত্রু। আর ওই বিয়ের দিনই বৃক্ষিণী বাদুসুরকে মালা পরাতে গিয়ে সে মালার ভেতর ধারালো খঞ্জর লুকিয়ে রেখেছিল আর সেটার মাধ্যমেই সে বধূসুরকে মেরে ফেলে। বৃক্ষিণীর আঘাতে বধূসুরের বিশাল শরীর গিয়ে পড়ে এক তান্ত্রিকের কাছে আর সেখানেই তান্ত্রিক একটা মন্দির তৈরি করে। তান্ত্রিকরা ওই মন্দিরের ভেতরেই বধূসুরের পুনর্জন্মের জন্য আরাধনা করতে শুরু করে। কিন্তু এটা যাতে না হয় তার জন্য বৃক্ষিণী ওই মন্দিরের সামনেই একটা গাছের রূপ নিয়ে নেয় আর সেখানেই থাকতে শুরু করে। যেহেতু শিবজি বধূসুরকে শক্তি দিয়েছিল তাই বধূসুরকে মারার পরেও তার আত্মা তখনও জীবিত ছিল আর এই আত্মাই মঙ্গলপুর গ্রামে ঘুরঘুর করছে এত বছর যাবত। যেহেতু বৃক্ষিণী বধূসুরকে তাদের বিয়ের দিনই মেরে ফেলে তাই সেই রাত থেকেই মঙ্গলপুর গ্রামের কোনো কনের বিয়ে হওয়ার পর অর্থাৎ বাসর হওয়ার আগেই বধূসুর কনেকে তুলে নিয়ে যায়। পুরো কাহিনী শুনে অর্জুন জিজ্ঞেস করে তাহলে ওই মন্দির বা গাছ কোথায় আছে? শান্তারাম জানায় সেটা এখন পর্যন্ত কেউই জানে না। আসলে গ্রামের রীতি হলো কেউ যদি বিয়ে করতে চায় তাহলে তাকে গঙ্গা নদী পার হয়ে তারপর বিয়ে করতে হবে। আর যারা এই গ্রামে থাকতে চায় তারা কখনো বিয়ে করে না, যাতে বাদুসুর আবার কোনো কনেকে নিয়ে না যেতে পারে। এই সব কাহিনী মাথার উপর দিয়ে যায় অর্জুনের। শান্তারামও অর্জুনদের এই বাংলোতে কোনো বিয়ে করতে সাফ মানা করে দেয়। এমন সময় কেউ একজন শান্তারামকে শম্ভুবাবু বলে ডাক দেয় আর এখানেই অর্জুন বুঝে যায় যে হোটেলের লোকটা যেই শম্ভুবাবুর কথা বলছিল সে আসলে শান্তারামই ছিল। অর্থাৎ শান্তারাম এই বাংলো থেকে দামি দামি জিনিস চুরি করে নিয়ে বাইরে কম দামে বিক্রি করত। তবে এবার ধরা পড়ে গিয়ে শান্তারাম তো একেবারেই চুপ হয়ে যায়। অর্জুন ভাবে শান্তারাম হয়তো তাকে এখান থেকে তাড়ানোর জন্যই এসব ভূতের গল্প বানিয়ে শুনিয়েছে। তবে শান্তারাম অর্জুনকে বোঝানোর চেষ্টা করে যে সবকিছু সত্যি, কিন্তু অর্জুন তো মানে না। এবার শান্তারাম না চাইতেও রাজি হয়ে যায় বিয়ের অনুষ্ঠান এই বাংলোতে করানোর জন্য। সেদিন রাতে জগদীশ শোয়ার পর হঠাৎ করে দরজার বাহিরে অদ্ভুত কিছুর অবয়ব লক্ষ্য করে। জগদীশ তো ভয়ে ভয়ে বাহিরে গিয়ে দেখে ছায়াটা তখনও সেখানে দাঁড়িয়ে আছে। আর সেই সময় হঠাৎ করে অর্জুন জগদীশের পেছন দিয়ে আসে, যেটা দেখে সে আরো ভয় পেয়ে যায়। এইবার জগদীশ অর্জুনের পেছনে কিছু একটা দেখতে পায়। অর্জুন তার পেছনে তাকিয়ে দেখে কোনো কিছুর ছায়া দাঁড়িয়ে আছে। সে ভাবে চোর, তাই এবার সে তাড়াতাড়ি করে তাকে ধরতে যায়। তবে পরবর্তীতে জানা যায় এটা জগদীশের ভাগ্নে বাল্লি,
যাকে জগদীশ এই ওয়েডিং এর কাজের জন্য এনেছে। এদিকে আমরা প্রিয়া নামের একটা মেয়েকে দেখি, যে কিনা পুলিশ স্টেশনে এসেছে তার মিসিং হওয়া বোনের খোঁজ নিতে। আসলে প্রিয়ার বোনের বিয়ে হয়েছিল সেদিন, আর কোণে নিয়ে মঙ্গলপুর যাওয়ার রাস্তায় হঠাৎ করেই কোণে অর্থাৎ প্রিয়ার বোন উধাও হয়ে যায়, আর বাকি লোকেরা অনেক বাজে ভাবে মারা যায়, যে দৃশ্যটা আমরা আগেই দেখেছি। পুলিশ তখন প্রিয়াকে কিছু রিপোর্ট দেখিয়ে বলে, আঘাতপ্রাপ্ত জায়গাগুলো দেখে এমন মনে হচ্ছিল যেন কোনো জঙ্গলি পশু আক্রমণ করেছে। তবে প্রিয়া এটা বিশ্বাস করে না, কারণ কোনো জঙ্গলি পশু কি করে সবাইকে এভাবে মারতে পারে আর কোনেকে নিয়ে উধাও হয়ে যেতে পারে। এদিকে আবার জগদীশদের দেখানো হয় পরের দিনই টিমের অনেক লোক চলে আসে, আর সবাই সবার কাজে লেগে পড়ে। বালি যেহেতু ইলেকট্রিশিয়ান ছিল, তাই সে বাংলোর ইলেকট্রিক সবকিছু ঠিক করতে থাকে, কিন্তু এইসব করতে গিয়ে সে আরো নষ্ট করে ফেলে সব। আর তখনই একটা তারে আগুন ধরে যায়, সেটা দেখে অর্জুন নিভাতে গেলে সে নিজেই কারেন্টের শক খেয়ে পড়ে যায়। সবাই তো ভেবেছিল অর্জুন মারাই গেছে, তবে দেখা যায় তখনই একজন মেয়ে এসে অর্জুনকে বাঁচায়। অর্জুন চোখ খুলে তাকিয়ে দেখে মেয়েটা সেই মেয়ে ছিল যাকে সে ট্রেনে বাঁচিয়েছিল, আর এখন মেয়েটা তাকে বাঁচালো। এরপরে অর্জুন মেয়েটার সাথে কথা বলে আর জানতে পারে এই মেয়েটা অর্থাৎ প্রিয়া হচ্ছে একজন রাইটার। হ্যাঁ, এটাই সেই প্রিয়া যে তার নিখোঁজ বোনের জন্য মিসিং কমপ্লেন করতে গিয়েছিল। তো প্রিয়া মূলত এই গ্রামে এসেছে বই লেখার জন্য, কারণ এই গ্রামের কাহিনী প্রিয়া শুনেছে আর তার কাছে এই ব্যাপারগুলো বেশ ইন্টারেস্টিং লেগেছে। প্রিয়া তখন অর্জুনের কাছ থেকে এই বাংলোর ব্যাপারেও শুনেছিল, তাই এখানে এসে অর্জুনকে দেখে তাকে বাঁচায়। এসব শুনে এবার অর্জুন খুশি হয়ে যায় আর বলে এই গ্রাম আর বাংলোর ব্যাপারে সে অনেক কিছু জানে, প্রিয়া চাইলে তার বই লেখাতে অর্জুন তাকে সাহায্য করতে পারে। এ কথা শুনে প্রিয়া খুশি হয়ে যায়। এরপর সে কাজের জন্য আর একটা গ্রামে যায়। অর্জুন তখন প্রিয়াকে বাসে উঠিয়ে দিয়ে আসে। অর্জুন তাকে মীরার বিয়েতে আসার জন্য আমন্ত্রণ জানায়। রাতে বালি তার রুমে শুয়েছিল, তবে বালির কাছেও সবকিছু অদ্ভুত লাগছিল। বালি কিছু একটা ছায়া দেখে অনেক ভয় পেয়ে যায়। এদিকে অর্জুনের কাছেও ভয় লাগছিল, আর তখনই হঠাৎ করে বাহির থেকে একটা ভুতুড়ে গানের আওয়াজ ভেসে আসে। এবার তো অর্জুন ভয়ে ভয়ে বাহিরে বেরিয়ে আসে। জগদীশও এই গানের শব্দ পেয়ে অর্জুনের সাথে যায়। তবে আমরা দেখি এই মধ্যরাতে বাল্লি বসে বসে ভুতুরে গান শুনছিল। এই দেখে তো অর্জুন অনেক বেশি রেগে যায় বাল্লির উপর। জগদীশ তখন কোনো মতে অর্জুনের রাগ থামায় আর তাকে সেখান থেকে নিয়ে যায়। তবে আমরা বাল্লিকে দেখি সে তখনও ভয়ের মধ্যে ছিল। সে আবার শোয়ার চেষ্টা করলেও সে দেখে একটা ভয়ঙ্কর হাত তার দরজা খুলছে। পরক্ষণেই দেখা যায় বালির উপরের ছাদ ভেঙে কিছু একটা বালির উপর আক্রমণ করে। পরের দিনে অর্জুন তার বাড়িতে ঢুকে দেখে জগদীশের সব লোকেরা একদম ধীরে সুস্থে কাজ করছিল। কেউ কেউ বসে বসে খেলছিল, আবার কেউ ঘুমাচ্ছিল। এরকম ভাবে কাজ করলে কাজ তো বছরেও শেষ হবে না। তাই অর্জুন রেগে মেগে জগদীশকে ডাক দেয় আর সবাইকে দেখিয়ে বলে তার লোকেরা এত ধীরে কাজ করছে কেন। তবে পরক্ষণেই দেখা যায় অর্জুন যে লোকগুলোকে দেখাচ্ছিল তারা উধাও, বাকি কেউই অন্য কাউকে দেখতে পাচ্ছিল না সেখানে। এই নিয়ে অর্জুন অনেক অবাক হয়। এরপরে অর্জুন জগদীশকে নিয়ে পোস্ট অফিসে যায়, আর সেখানে অর্জুন প্রিয়াকে দেখতে পায়। আর তাকে দেখেই তো অর্জুন ভীষণ খুশি হয়ে যায়। তার কাছে গিয়ে সে কথা বলতে থাকে। প্রিয়া অর্জুনকে দেখে জিজ্ঞেস করে সে এখানে কি করছে। অর্জুন জানায় বোনের বিয়ের জন্য কত কিছু করতে হচ্ছে। এই কথা শুনে প্রিয়া বলে সে মঙ্গলপুরে কেন তার বোনকে বিয়ে দিচ্ছে, সে কি আগের গল্প শোনেনি। তবে অর্জুন এগুলো বিশ্বাস করে না। প্রিয়া তখন তাকে বোঝানোর চেষ্টা করে যে মাঝে মাঝে এসব বিশ্বাস করতে হয়, কারণ ভূত তো অবশ্যই আছে। তবে অর্জুন তাও বিশ্বাস করে না। এসবেরই মধ্যে জগদীশ অর্জুনকে ডাক দেয়, আর অর্জুন তখন প্রিয়ার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। রাতে আমরা দেখি বালি একা একাই উঠে বাহিরে বেরিয়ে আসে। সে একা হাঁটতে হাঁটতে একটা জায়গায় এসে থামে, আর সেখানেই আমরা বালির সামনে বিশাল বাদুরের মতো কোনো ভয়ঙ্কর কিছুর অবয়ব দেখতে পাই। বালি ওই ভয়ঙ্কর জিনিসের সামনে নিজের মাথা নিচু করছিল এমন ভাবে যেন সে কোনো রাজার গোলাম। এদিকে সেই মুহূর্তেই অর্জুন সেখানে চলে আসে আর বালিকে দেখে যে একা একা কিছু একটা করছিল। অর্জুন তখন ওই বাদুরের অবয়বটা দেখতে পায় না। সে তো আগে থেকেই সন্দেহ করত যে বাল্লি হয়তো কাজের মহিলার সাথে লাইন মারার চেষ্টা করে, তাই সে ভাবে এখনো হয়তো সে তার ঘরের দিকেই যাচ্ছে। তাই অর্জুন এবার তাকে হাতে নাতে ধরার জন্য জগদীশকে নিয়ে আসে যাতে তাকেও প্রমাণ দিতে পারে। তবে দেখা যায় বালি তো একা একা হাঁটতে হাঁটতে বাংলোর বাহিরে চলে যায় আর অদ্ভুতভাবে জঙ্গলের দিকে যেতে থাকে। আমরা বুঝতে পারি বালি কোনো কিছুতে পজেসড হয়ে আছে, অর্থাৎ কোনো অশুভ শক্তি বালির উপর ভর করেছে। বালি তখন হাঁটতে হাঁটতে জঙ্গলের গভীরে চলে যায়। অর্জুন আর জগদীশও তার পিছু নেয়। অর্জুন জঙ্গলে ঢোকার আগেই একজন লোককে দেখে জিজ্ঞেস করে ভাই সাহেব ভেতরে কি ভূতটুত আছে নাকি। এই কথা শুনে লোকটা জবাব দেয় সে জানে না, সে তো কালই মরলো,
অর্থাৎ লোকটা নিজেও একটা ভূত ছিল। এটা বুঝতে পেরে অর্জুন সেখান থেকে তাড়াতাড়ি করে চলে যায়। এদিকে বাল্লি একটা জায়গায় এসে থামে। অর্জুন বাল্লিকে জিজ্ঞেস করে সে এখানে কি করছে। এবার বাল্লি অর্জুনদের একটা জায়গা দেখায় আর বলে এটা ভাদুসুরের সেই মন্দির, আর এটা সেই বৃক্ষিণী গাছ। অর্জুনরা তাকিয়ে দেখে আসলেই সেখানে একটা অদ্ভুত আকারের গাছ ছিল, সাথে একটা মন্দিরও ছিল। অর্থাৎ শান্তারাম অর্জুনদের যা গল্প শুনিয়েছে সবকিছু ছিল সত্যি। এদিকে অর্জুন এবার বাল্লিকে চড় মেরে তার হুঁশ ফেরায়। বাল্লি তো চড় খেয়ে নিজের হুঁশে ফিরে আসে আর নিজেকে জঙ্গলে দেখে খুবই অবাক হয়ে যায়। তখনই জঙ্গলের ভেতর থেকে এক ঝাঁক বাদুড় অর্জুনদের উপর ধেয়ে আসে। এটা দেখে তারা তিনজন দৌড়ে সেখান থেকে পালাতে থাকে। তবে অর্জুন আর বাল্লি জঙ্গল থেকে বের হতে পারলেও জগদীশের কোনো খোঁজ পাওয়া যায় না। দৃশ্য চলে যায় পরের দিন। অর্জুন রাতের কথা মনে করে হিসাব মেলাতে থাকে। তার মনে হচ্ছিল এই সব কিছু মিথ্যা, আবার মনে হচ্ছিল মিথ্যা হলে ওই গাছ আর মন্দির আসলো কোথা থেকে। অর্জুনের মাথায় তো কিছুই ঢোকে না। এরই মাঝে পুলিশরা জগদীশকে নিয়ে আসে। জগদীশ কালকে হারিয়ে গিয়েছিল আর সেখান থেকেই তাকে খুঁজে নিয়ে আসা হয়। এখানে আমরা কিছু ফানি দৃশ্য দেখতে পাই। অর্জুন এখানে শান্তারামকে গিয়ে ধরে, কারণ অর্জুন বিশ্বাস করছিল না যে ভাদুসুর বলতে কিছু আছে। এতদিন যা যা শুনেছে সেই সব হয়তো শান্তারাম বানিয়ে বানিয়ে বলেছে। তবে শান্তারাম বারবার বলতে থাকে যে ভাদুসুর সত্যিই আছে, তার আত্মা এই গ্রামেই আছে। কিন্তু অর্জুন তো বিশ্বাস করে না আর রেগে মেগে শান্তারামকে সেখান থেকে ভাগিয়ে দেয়। এরপর আমরা দেখি এসব অর্জুন প্রিয়াকে গিয়ে বলে, অর্থাৎ ভাদুসুরের গল্প সহ জঙ্গলে দেখা মন্দির আর বৃক্ষিণী গাছ এই সব কিছু। আসলে এতদিনে অর্জুন প্রিয়ার সাথে অনেক ফ্রি হয়ে উঠেছে আর প্রিয়াও এসব শুনে অনেক বেশি ইন্টারেস্ট পায় আর নিজের চোখে সব দেখার জন্য অতি আগ্রহী হয়ে ওঠে। এরই মাঝে অর্জুন আর দেরি না করে প্রিয়াকে প্রপোজ করে দেয় আর তার মনের কথা জানায়। প্রিয়া অর্জুনের প্রপোজালে ভীষণ খুশি হয়, কারণ সেও তাকে পছন্দ করত। এরপর সে প্রিয়াকে জঙ্গলে নিয়ে যায় আর ওই মন্দির সহ গাছটা দেখায়। প্রিয়া সবকিছু সত্যি সত্যি দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। অর্জুন এসব বিশ্বাস না করলেও প্রিয়া বিশ্বাস করে যে ভাদুসুর অবশ্যই আছে। এরই মাঝে একটা বড় গাছের ভেতরে প্রিয়া কিছু একটা লক্ষ্য করে। অর্জুন তখন শিকড় ছিঁড়ে ভেতরে দেখার চেষ্টা করে। সে খেয়াল করে ভেতরে অবশ্যই কিছু আছে। তবে এটা ভালো করে দেখার আগেই এক ঝাঁক বাদুড় এসে দলে দলে জঙ্গলের ভেতর জড়ো হতে থাকে আর একটা বড় গোল চত্বর তৈরি করে। আর সেই সময় চারিদিকে অন্ধকার নেমে আসে, বাতাস বইতে থাকে। এসব দেখে অর্জুন আর প্রিয়া তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায়, কারণ এইসব তাদের কাছে খুব একটা ভালো কিছু মনে হচ্ছিল না। আর এখানেই আমরা ওই বড় গাছের ভেতর একটা মানুষ আকৃতির ভয়ঙ্কর বাদুড় দেখতে পাই। কিন্তু এটা ভাদুসুর ছিল না, কারণ ভাদুসুরের দেহ আরো বড় আর ভয়ঙ্কর ছিল, আর এটা কিছুটা মানুষ আকৃতির ছিল। কিন্তু কি এই ভয়ঙ্কর জিনিস সেটা তো আমরা সামনেই জানতে পারবো। এদিকে ততদিনে অর্জুনদের মঙ্গলপুরে আসার কথা বাসুদেব জানতে পারে, আর এটা জেনেই তো সে অর্জুনকে কল করে আর অনেক বকাঝকা করতে থাকে যে তারা তাকে না জানিয়ে মঙ্গলপুরে মীরার বিয়ে কিভাবে ঠিক করলো। অর্জুন বলে, আরে বাবা, তারা তো তাকে কতবার কল করেছে, কিন্তু সেই তো ব্যস্ত ছিল। বাসুদেব এবার যে করেই হোক অর্জুনদের সেখান থেকে ফিরে আসতে বলে আর বিয়ের অনুষ্ঠান অন্য কোথাও করতে বলে। তবে ততক্ষণে মীরা আর তার শ্বশুর বাড়ির লোকেরা মঙ্গলপুরের দিকে রওনা দিয়ে দিয়েছে, তাই এখন আর কোনো উপায় নেই, অনুষ্ঠান বন্ধ করা যাচ্ছে না। এবার আর কোনো উপায় না পেয়ে বাসুদেব অর্জুনকে গঙ্গাপাড়ে একটা তান্ত্রিকের খবর দেয়, যাতে অনুষ্ঠানের আগে অর্জুন তান্ত্রিকের কাছে যায়। আর সবকিছু বিবেচনা করে যদি তান্ত্রিক বলে যে সেখানে বিয়ে পড়ানো যাবে, তবেই যেন সে মীরার বিয়ে ওই মঙ্গলপুরে দেয়। এই কথা শুনে এবার অর্জুন বাসুদেবের কথা মতো তান্ত্রিকের কাছে যায়। এখানে তান্ত্রিক আগে থেকেই মঙ্গলপুর গ্রামের সবকিছু জানতো। আমরা আরো জানতে পারি ভাদুসুরের আত্মা পুরোপুরি মুক্তি পাওয়ার জন্য ভাদুসুরের সদ্য বিবাহ হওয়া আর বাসর না হওয়া 13 জন কনেকে বলি দিতে হবে। আর তার জন্যই ভাদুসুর মঙ্গলপুর গ্রামের যাদেরই বিয়ে হতো সেই কনেকেই তুলে নিয়ে যেত। আর 13 জন কনে পূর্ণ হলেই ভাদুসুর মুক্তি পেয়ে যাবে আর তার বাদুর সৈন্যদের নিয়ে এই পুরো গ্রাম ধ্বংস করে দিবে। এই কথা শুনে অর্জুন অনেক বেশি অবাক হয়ে যায়। তান্ত্রিক এবার তার একজন অ্যাসিস্ট্যান্টকে পাঠায় অর্জুনের সাথে তার বাংলোতে। সে বাংলোতে গিয়ে সব জায়গায় চেক করে আর এর মধ্যেই হঠাৎ তার চোখ যায় সেই তালাবদ্ধ পুজোর ঘরের দিকে। তান্ত্রিক এটা দেখে জিজ্ঞেস করে, এটার ভেতর কি আছে? শান্তারাম জানায় এর ভেতরে দুষ্যান্ত পূজা করত, তবে চাবি না থাকায় তান্ত্রিক তার ভেতরে ঢুকতে পারে না। সে এবার দরজার ফাঁকা দিয়ে ভেতরে দেখার চেষ্টা করে আর তখনই অদ্ভুত কোনো এক শক্তি এসে তান্ত্রিককে ছিটকে ফেলে দেয়। এটা দেখে সবাই ভয় পেয়ে যায়। তান্ত্রিকও বুঝতে পারে এই ঘরের ভেতর অবশ্যই কোনো রহস্য লুকিয়ে আছে, তাই সে তখনই তার ব্যাগপত্র গুছিয়ে নেয় আর অর্জুনকে বলে এই ঘরে কিছুই ঠিক নেই। ভাদুসুর
ভাদুসুর সূর্য নামার পরে আরো শক্তিশালী হয়ে পড়ে, তাই তাকে সূর্য ডুবার আগেই এই গ্রাম থেকে চলে যেতে হবে আর গুরুজিকে সব বলতে হবে। অর্জুনও তখন তাকে আর বাধা দেয় না, সে তান্ত্রিককে দ্রুত পৌঁছানোর জন্য তার গাড়িতে করেই নিয়ে যায়। তবে আমরা দেখি ওই বাদুরটা তার শক্তি দিয়ে সূর্য ডোবানোর চেষ্টা করে, অর্থাৎ অন্ধকার এনে অর্জুনদের মারার চেষ্টা করে। চারিদিকে অন্ধকারে ছেয়ে যায় আর অনেক তুফান চলতে থাকে। অর্জুন খুব ভালো করেই বুঝে যায় এটা ভাদুসুরের কাজ, তাই সে কোনো মতে বিপদ থেকে নিজেদের বাঁচিয়ে গাড়ি থামায়। অর্জুনের পর তান্ত্রিককে নিয়ে সামনে শিব মন্দিরের দিকে যেতে থাকে। তবে সঠিক সময় অর্জুন মন্দিরের ভেতর প্রবেশ করলেও তান্ত্রিকটা যেতে পারে না, যার জন্য ঝড়ের মধ্যেই কিছু একটা এসে তান্ত্রিককে সাথে সাথে মেরে ফেলে। এই ঘটনার পর অর্জুন অনেক মর্মাহত হয়। তবে গ্রামের পুলিশরা জানায় এটা একটা সাধারণ কেস, ঝড়ের কারণে এই গ্রামে প্রতিনিয়ত এমন ভাবে মানুষ মারা যায়, আর তান্ত্রিকটিও একইভাবে মারা গেছে। কিন্তু অর্জুন এটা বিশ্বাস করে না, কারণ সে খুব ভালো করেই বুঝে গেছে যে এই সবকিছু ওই ভাদুসুরের কাজ। অর্জুন এবার সবকিছুর দায় ওই বন্ধ মন্দিরকে দিতে থাকে। এবার সে দেখতে চায় এই মন্দিরের ভেতরে আসলে আছেটা কি, তাই সে রেগে মেগে মন্দিরের দরজা ভাঙার চেষ্টা করে, কিন্তু কোনো আঘাতই দরজায় লাগছিল না, উল্টো গিয়ে সেটা অর্জুনের উপর পড়ছিল। অর্জুন তো তবুও থামে না। সেই সময় বাংলোর সব লাইট অফ হয়ে যায় আর অর্জুনের সামনে নেমে আসে ভাদুসুরের অবয়ব। ভাদুসুর অর্জুনকে নানাভাবে মারার চেষ্টা করে, কিন্তু অর্জুন তো কোনো মতে বেঁচে যায়। একটা সময় সে একটা ফ্রিজের কাছে চলে আসে। ভাদুসুর অর্জুনকে মারতে আসলে ফ্রিজটা খুলে যায়। তখনই ফ্রিজের আলো এসে ভাদুসুরের উপর পড়ে, যার জন্য সে সাথে সাথে সেখান থেকে চলে যায়। এবার অর্জুন খুব ভালো করেই বুঝতে পারে যে যেভাবেই হোক আলো দিয়ে ভাদুসুরকে আটকানো যাবে। এবার অর্জুন ফোনের লাইট নিয়ে বাহিরে বেরিয়ে আসে। তবে ভাদুসুর এবার অর্জুনকে মেরেই ফেলতে যাবে, কিন্তু তার আগে অর্জুন তার গাড়ির লাইট জ্বালিয়ে দেয় আর ভাদুসুর সাথে সাথে চলে যায়। অর্জুনও গাড়ির ভেতর গিয়ে সারা রাত সেখানে কাটিয়ে দেয়, সেখান থেকে আর বের হয় না। দৃশ্য চলে যায় পরের দিন। অর্জুন সাথে সাথে বাসুদেবকে কল করে আর বলে সে ঠিকই বলেছিল, এই বাড়িতে মীরার বিয়ে দেওয়া একদমই ঠিক হবে না। অর্জুন এখনই মীরার বিয়ে ক্যান্সেল করবে। এদিকে আমরা বাসুদেবকে দেখি যে ততক্ষণে মঙ্গলপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। সে তখন অর্জুনকে বলে মঙ্গলপুর গ্রাম একটা অভিশপ্ত গ্রাম, তাই সে তাকে সেখানে মীরার বিয়ে দিতে মানা করেছিল, কিন্তু সে তো তার কোনো কথা শোনেনি। আর এদিকে মীরার শ্বশুর বাড়ির লোকরা, তারা তো এখন কিছুতেই কোনো কিছু মানবে না। তাছাড়া তারা এই সব বিষয়ে জানলে মীরার সাথে তাদের ছেলের বিয়েও দিতে চাইবে না, এতে করে মীরা কষ্ট পাবে, সেটাও তারা চায় না। এসব নিয়ে বাসুদেব চিন্তা করতে থাকে। তার এসব কথা শুনে অর্জুন বলে সে কোনো না কোনো ভাবে এই মঙ্গলপুরে মীরার বিয়েটা ক্যান্সেল করবেই, সে যেন চিন্তা না করে। বাসুদেব এবার অর্জুনের উপর ভরসা করে আর বলে সে মঙ্গলপুরে গিয়ে আগে গুরুজির সাথে দেখা করবে। এরপরই আমরা দেখি অর্জুন মীরাকে কল করে আর কোনো একটার বাহানা করে বিয়েটা মঙ্গলপুর গ্রামে ক্যান্সেল করতে চায়। কিন্তু আমরা দেখি মীরার তার শ্বশুর বাড়ির লোকেরা অলরেডি বাংলোতে এসে পৌঁছে গেছে। এটা দেখে তো অর্জুন খুবই চিন্তায় পড়ে যায়। এবার সে কি করবে সে তো কিছুই বুঝে উঠতে পারছিল না। এখন তো কোনোভাবেই এই বিয়েটা আটকানো যাবে না, আর না মীরাদের এ ব্যাপারে কিছু জানানো যাবে। তাই অর্জুন কোনো মতে মজা করে মীরাকে শান্ত করায়। এদিকে বাসুদেব পৌঁছে গেলে অর্জুন বাসুদেবকে ট্রেন স্টেশন থেকে আনতে যায়। সে তো বাসুদেবকে দেখেই শক্ত করে জড়িয়ে ধরে, কারণ এখানে আসার পর যা যা ঘটছে এই সবকিছুতে অর্জুন অনেক বেশি ডিপ্রেশনে পড়ে গিয়েছিল। তবে এখন বাবাকে দেখে তার একটু হালকা লাগছে। যাক, এরপর বাসুদেব আর অর্জুন মিলে গুরুজির সাথে দেখা করতে যায়। তারা সবকিছু খুলে জানায় আর এই সব শুনে গুরুজি বলতে থাকে একটা উপায় আছে, সেটা হলো বিয়ের লগ্ন পাল্টে দুপুরে আনতে হবে, আর সন্ধ্যা হওয়ার আগেই যদি বিয়ে সম্পন্ন করে কোনে গঙ্গা পার হতে পারে তাহলেই আর কোনো সমস্যা হবে না। এবার আর কোনো উপায় না পেয়ে অর্জুনরা এটা করারই সিদ্ধান্ত নেয়। এদিকে অর্জুনরা চলে যেতেই গুরুজি লক্ষ্য করে যে ভাদুসুর 13 জন কনের মধ্যে 12 জন কনেকে অলরেডি বলি দিয়ে দিয়েছে। এর মানে আর একজন কনে বাকি আছে, আর এই একজনকে বলি দিতে পারলেই ভাদুসুর আবারও পুনর্জন্ম নিবে আর আরো শক্তিশালী হয়ে ফিরে এসে সবাইকে ধ্বংস করে দিবে। আর এই শেষ কনেটাই হলো মীরা। কিন্তু দুশান্ত মরার আগে তো এরকম কিছু হয়নি, তার মানে কি কেউ ভাদুসুরকে আবারও জাগিয়ে তুলেছে? গুরুজি এবার ভীষণ চিন্তায় পড়ে যায় যে সন্ধ্যার আগে কি মীরারা গঙ্গা পার করতে পারবে। এদিকে অর্জুন ওই পুজোর রুমের চাবি খোঁজার জন্য কালী নামের একজনের বাড়িতে যায়। এই কালী যে বাড়িতে থাকে সেই বাড়িতেই দুশান্ত অনেকদিন যাবৎ ছিল, আর মারা যাওয়ার আগে কালীর কাছে দুশান্ত তার সব কাগজপত্র দিয়ে রেখেছিল যাতে কালী সেটা তার উত্তরাধিকার অর্থাৎ অর্জুনকে দিতে পারে। অর্জুন ভাবে কালীর কাছে চাবি থাকতে পারে, কারণ বাংলোতে পুজো করে দুশান্ত আবার কালীর বাড়িতেই ফিরে আসতো। তবে অর্জুন গিয়ে কালীর কাছে চাবি চাইলেও কালী বলে সে জানে না চাবি কোথায়। এই নিয়ে তো
আর দুজনের মধ্যে মারামারি লেগে যায়, তখনই বাসুদেব এসে অর্জুনকে থামায়। আর এই মুহূর্তেই একটা টুইস্ট রিভিল হয়। কেউ একজন দূর থেকে বলে ওঠে কালীকে ছেড়ে দিতে। অর্জুন আর বাসুদেব তো তখন খুঁজতে থাকে হুট করে কে কথা বলছে, আর তখনই তাদের সামনে বেরিয়ে আসে দুশান্ত। অর্থাৎ সে এতদিন জীবিত ছিল, তবে সবাই জানতো দুশান্ত মারা গেছে আর তার সব সম্পত্তি অর্জুনদের করে দিয়ে গেছে। এদিকে বাসুদেব দুশান্তকে জীবিত দেখে খুবই অবাক হয়ে যায় আর বলে, গুরুজি, সে এখনো জীবিত? এদিকে নিজের বাবাকে গুরুজি ডাকতে দেখে অর্জুন তো খুবই অবাক হয়ে যায়। দুশান্তের পর বাসুদেবের দিকে এগিয়ে আসে আর বলে সে যে করেই হোক তার ছেলেকে মুক্ত করেই ছাড়বে। এদিকে এই সবকিছু মাথার উপর দিয়ে যায় অর্জুনের। বাসুদেব তো কোনো মতো অর্জুনকে সেখান থেকে নিয়ে আসে। অর্জুন বাসায় এসে বাসুদেবকে জিজ্ঞেস করতে থাকে সে তার বাবাকে কেন গুরুজি বলে ডাকলো, আর দুশান্তি বা কোন ছেলের কথা বলছিল। অর্জুন এরকম আরো প্রশ্ন করতে থাকে আর সবকিছুর জবাব চায়। এবার বাসুদেব মুখ খোলে আর বলে সে অর্জুনের মাকে কথা দিয়েছিল যে সব ব্যাপার সে তার সন্তানদের কাছ থেকে লুকিয়ে রাখবে, তবে আজ সবটা অর্জুনকে জানতেই হবে। এবার বাসুদেব এক এক করে সব বলতে থাকে অর্জুনকে, আর এখানেই আসল জট খুলতে শুরু করে। আমাদেরকে নিয়ে যাওয়া হয় অনেক বছর আগে মঙ্গলপুর গ্রামে। এই গ্রামটা তখন পবিত্র ছিল, সব পণ্ডিতরা সেখানে বসবাস করত, যেখানে বাসুদেব আর মাধব ছিল দুশান্তের শিষ্য। তবে মাধব ছিল দুশান্তেরই আপন ছেলে আর বাসুদেব সামান্য শিষ্য। তবে দুশান্ত বাসুদেবকেও অনেক ভালোবাসতেন। আমরা দেখি মাধব হুবহু দেখতে অর্জুনের মতো ছিল। তো সেখানে থাকাকালীন বাসুদেবের পরিচয় হয় ইয়াশোধা নামের এক মেয়ের সাথে। ইয়াশোধা দুশান্তের প্রাসাদেই নাচ করত আর সেখান থেকে তাদের সম্পর্ক গড়ে ওঠে। বাসুদেব আর ইয়াশোধা দুজনেই দুজনকে অনেক বেশি ভালোবাসত। তবে জানা যায় মাধব ও ইয়াশোধার প্রেমে পাগল ছিল। একদিন দুশান্ত তাদের দুজনকে মন্ত্র পড়াচ্ছিল আর তখনই মাধব ইয়াশোধাকে দেখে তার মনোযোগ ভঙ্গ করে আর তখন সে ভুলভাল মন্ত্র পড়তে থাকে। এটা দেখে তো দুশান্ত অনেক বেশি রেগে যায় তার উপর। এরপর সে মাধব আর বাসুদেবকে তার মন্দিরে নিয়ে যায়, যেখানে তারা বাদুসুরের আত্মাকে নিয়ন্ত্রণ করে রাখত। এখানে আমরা জানতে পারি বহু বছর আগে কেউ একজন উল্টো মন্ত্র পড়ে বাদুসুরকে জাগানোর চেষ্টা করেছিল, আর তার জন্যই মন্ত্র সঠিক করে পড়াটা খুব জরুরি। বাদুসুর রাতে ভয়ঙ্কর শক্তি নিয়ে ফিরে আসে, তাই আগেকার পণ্ডিতরা রাতভর এই মন্ত্র পাঠ করত যাতে বাদুসুর ফিরে না আসতে পারে। কিন্তু যুগ যুগ ধরে পণ্ডিতদের পক্ষে রাত জেগে মন্ত্র পড়া এভাবে সম্ভব ছিল না, তাই দুশান্ত একটা মেশিন তৈরি করে। সেখানে সূর্য ডোবার পর থেকে সূর্য ওঠা পর্যন্ত একা একাই মন্ত্রটি চলতে থাকে যাতে বাদুসুর ফিরে না আসতে পারে। এই সবটা শুনে বাসুদেব দুশান্তকে জিজ্ঞেস করে সারা জীবনই কি এই মন্ত্র পড়ে যেতে হবে? দুশান্ত জানায় না, শুধুমাত্র 36 পূর্ণিমা পর্যন্ত এই মন্ত্রটা পড়তে হবে, তাহলেই বাদুসুর পুরোপুরি ভাবে বিনাশ হয়ে যাবে। তবে এর মধ্যে কেউ যদি উল্টো মন্ত্র পড়ে ফেলে তাহলে বাদুসুর ফিরে আসবে, আর যে তাকে জাগানোর চেষ্টা করবে বাদুসুর তার সব ইচ্ছা পূরণ করবে ঠিকই, তবে আজন্ম তাকে তার দাস হয়ে থাকতে হবে। এই সবকিছু খুব মনোযোগ দিয়ে শুনছিল বাসুদেব। এরই মধ্যে বাসুদেব আর ইয়াশোদার সম্পর্ক আরো গভীর হয় আর তারা এক পর্যায়ে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। তাই তারা দুশান্তকে গিয়ে সবকিছু জানায়। এরপর একদিন মঙ্গলপুর গ্রামে বেশ বড় অনুষ্ঠানের আয়োজন হয়, যেখানে দুশান্ত তার প্রাসাদে এই বাদুসুর আর বৃক্কিনীর কাহিনী নাটক আকারে সবাইকে দেখাচ্ছিল। যেখানে বৃক্কিনী সেজেছিল ইয়াশোধা আর বাদুসুর ছিল মাধব। নাটক শেষে ইয়াশোধা পড়ে যেতে নিলে বাসুদেব গিয়ে তাকে জড়িয়ে ধরে। এটা দেখে মাধব অনেক বেশি রেগে যায়। সেই সময় দুশান্ত এসে সবার সামনে ঘোষণা দেয় যে সে বাসুদেব আর ইয়াশোধার বিয়ে দিতে চায়। এই কথা শোনার পর তো কিছুতেই মেনে নিতে পারে না মাধব। এরপর সেদিন রাতের বেলা মাধবের খেয়াল আসে দুশান্ত বলেছিল কেউ যদি একবার বাদুসুরকে মুক্ত করে দেয় তাহলে সে যা চাইবে বাদুসুর তার সব ইচ্ছা পূরণ করবে। এই জেদ নিয়ে মাধব মন্দিরের ভেতরে যায় আর মন্ত্র চলার মেশিনটা ঘুরিয়ে দেয়, যার জন্য মন্ত্র এবার উল্টো পড়া শুরু হয়ে যায় আর সাথে সাথেই সেখানে বাদুসুর চলে আসে। এদিকে দুশান্ত এটা টের পেয়ে যায়, তাই সে তাড়াতাড়ি করে পুজোর ঘরে চলে আসে আর সবকিছু দেখে অনেক বেশি ঘাবড়ে যায়। সেই সময় বাদুসুর আস্তে আস্তে মাধবকে গ্রাস করছিল। এটা দেখে দুশান্ত ছুটে মাধবের কাছে যায় আর তাকে বলে মাধব যা বলবে সে তাই করবে, তবুও যাতে সে বাসুদেবকে না জাগায়। এইবার মাধব বলে তার ইয়াশোধাকে চাই। ছেলেকে শান্ত করার জন্য দুশান্ত মাধবকে কথা দেয় যে সেই ইয়াশোধাকে মাধবের কাছে এনে দিবেই দিবে। এরপরই মাধব ঠান্ডা হয়। দৃশ্য চলে যায় পরের দিন। দুশান্ত বাসুদেবকে ডেকে গুরু দক্ষিণা হিসেবে তার কাছে ইয়াশোধাকে চায়। তবে বাসুদেবকে তো ইয়াশোধাকে বিয়ে করার আশা ছাড়তে হবে আর তাকে মাধবের হাতে তুলে দিতে হবে। এদিকে মাধব ওই ইয়াশোধাকে পছন্দ করত। এটা জানার পর বাসুদেব অনেক অবাক হয়। এভাবে কোনো ভালোবাসার মানুষকে অন্য কারো হাতে তুলে দেওয়া একেবারেই সহজ কিছু না। কিন্তু দুশান্ত বাসুদেবকে ছোট থেকে বড় করেছে, তাকে সব ধরনের আদব কায়দা শিখিয়েছে, তাই বাসুদেব আর দুশান্তের কথা ফেলতে পারে না। সে বাসুদেবকে বলে এই সব কিছু সে দুশান্তের কথাতেই করছে। এই কথাটা যেন
ইয়াশোদা কখনো জানতে না পারে। বাসুদেবও তখন এইটাই মেনে নেয়, সে আর কিচ্ছুই বলে না। এরপর বাসুদেব নিজের বুকে পাথর চেপে রেখে ইয়াশোদাকে এমন এমন কথা বলে যাতে সে নিজেই বাসুদেবকে ছেড়ে দেয়। আর সত্যি সত্যি দেখা যায় তাই হয়। বাসুদেব ইচ্ছে করেই ইয়াশোদার মনে ঘৃণা জন্মায়। এদিকে এই সুযোগ নিয়ে দুষ্যন্ত ইয়াশোদার সাথে মাধবের বিয়ে ঠিক করে দেয়। আর পরের দিনই মাধব আর ইয়াশোদার বিয়েও ঠিক হয়ে যায়। এই সব কিছু দূর থেকে দেখে বাসুদেব, আর সে সেই দিনই মঙ্গলপুর ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বিয়ের দিন রাতে ইয়াশোদা ঘুম থেকে উঠে দেখে পাশে মাধব নেই, আর বাহিরে ভয়ঙ্কর কিছুর আওয়াজ হচ্ছে। শব্দ শুনে ইয়াশোদা তাড়াতাড়ি বেরিয়ে পড়ে। এখানে আমরা দেখি বাদুসুর কালই মুক্তি পেয়ে গিয়েছিল, যার জন্য আজ সে মাধবকে পুরোপুরিভাবে গ্রাস করে নিয়েছে। আর দুষান সেখানে দাঁড়িয়ে বাদুসুরকে হাত জোর করে মিনতি করতে থাকে যাতে সে মাধবকে নিজের বশে না নেয়। এই দৃশ্য দেখে ইয়াশোদা চিৎকার করে ওঠে। এখানেই সে সবকিছু জানতে পারে। বাসুদেবও তখন মঙ্গলপুর ছাড়ার উদ্দেশ্যে রওনা দেয়। তার আগে ইয়াশোদা ছুটে বাসুদেবের কাছে যায়। ইয়াশোদার কাছে সবকিছু পরিষ্কার হয়ে যায়, আর বাসুদেবও এবার ইয়াশোদাকে নিজের থেকে দূরে যেতে দেয় না। এরপর সে ইয়াশোদাকে নিয়ে মঙ্গলপুর ছেড়ে চলে আসে, অর্থাৎ লন্ডনে। এই পুরো কাহিনী অর্জুনকে বলে বাসুদেব। সবকিছু শুনে অর্জুন চুপ করে বসে থাকে। এখানে আমরা জানতে পারি অর্জুন আসলে মাধবেরই সন্তান ছিল। সেদিন রাস্তায় ইয়াশোদা আর মাধবের বাসর হয়েছিল, তার জন্যই বাসুদেবের সাথে পালিয়ে যাওয়ার কিছুদিন পর ইয়াশোদা জানতে পারে সে গর্ভবতী, আর ওই সন্তানই হলো অর্জুন। বাসুদেব অর্জুনের দিকে তাকিয়ে বলে অর্জুন তার সন্তান না, বরং মাধবের সন্তান। কিন্তু সে অর্জুনকে কখনোই এটা বুঝতে দেয়নি। এইসব শুনে অর্জুন অনেক ইমোশনাল হয়ে যায়, আর বাসুদেবের দিকে এগিয়ে এসে বলে জন্ম দিলেই বাপ হওয়া যায় না। বাসুদেব অর্জুনকে জন্ম না দিয়েও তাকে সন্তানের মতো ভালোবাসে, আর অর্জুনও বাসুদেবকে নিজের বাবাই মনে করে। এই বলেই দুজন দুজনকে জড়িয়ে ধরে। এখানে আমরা একটু পরিষ্কার হই যে দুষান বহু বছর ধরে তার ছেলে মাধবকে বাদুসুরের হাত থেকে বাঁচানোর জন্য আরাধনা করে যাচ্ছে। তবে তার জন্য বাদুসুরের পুরোপুরি পূর্ণ জন্ম হওয়া দরকার, যার জন্য দরকার 13 জন কনে। দুষান তার ছেলেকে বাঁচানোর জন্য এতই মরিয়া হয়েছিল যে 12 জন কনে গায়েব হওয়ার পর গ্রামের আর কেউ এখানে বিয়ে করছিল না। আর এই একজন কনে না পেয়ে দুষান সিদ্ধান্ত নেয় সে মীরাকেই কাজে লাগাবে। সে জানতো মীরার বিয়ে হতে চলেছে, তাই সেই সময় নিজের মৃত্যুর নাটক করে অর্জুন ও মীরাদের এখানে নিয়ে আসে। এই পুরোটাই দুষান্তের সাজানো নাটক ছিল। তবে এতে তারও দোষ নেই, কারণ সেও তো তার আপন ছেলেকে নিজের বুকে ফিরে পেতে চায়। এদিকে অর্জুন এবার মীরার বিয়ের অনুষ্ঠান শুরু করে। সবকিছু বলার পর বাসুদেবের বুকের থেকেও পাথর সরে যায়। অনুষ্ঠানে সবাই অনেক বেশি মজা করছিল। সেখানে প্রিয়াও এসেছে। অনুষ্ঠানে নাচ গানের পর বিয়ে হওয়ার কথা। তবে মীরার শ্বশুর বাড়ির পণ্ডিত যখন জানতে পারে বিয়ে তার দেওয়ার সময় না হয়ে দিনের বেলা হবে, তখন সে অনেক রেগে যায়, কারণ পণ্ডিত সবকিছু বিবেচনা করে শুভ সময় দেখে বিয়ে ঠিক করেছে। কিন্তু মেয়ে পক্ষ দিনে বিয়ে পড়াতে যাচ্ছে শুনে সে বিয়ে ভেঙে দিতে বলে। এদিকে মীরার শ্বশুরবাড়ির লোকেরা পণ্ডিতের ভক্ত ছিল, তাই তার মতো বিয়ে ঠিক না করাতে তারা মীরার সাথে বিয়ে ভেঙে দিতে চায়। অর্জুন সহ তখন বাসুদেব সবাইকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু কেউ মানে না। তারা কাউকেই কিছু বলতেও পারছিল না যে রাতে বিয়ে হলে মীরার মৃত্যু নিশ্চিত। এদিকে নিজের বিয়ে ভেঙে যাওয়ায় মীরা ও অর্জুন আর বাসুদেবের উপর অনেক রেগে যায়, কিন্তু অর্জুন বোনের কষ্ট মেনে নিতে পারে না। তাই সে বলে ঠিক আছে, বিয়ে রাতে, অর্থাৎ মীরার শ্বশুরবাড়ির লোকেদের ঠিক করার সময়ই হবে। একথা শুনে বাসুদেব অবাক হয়ে যায় আর বলে বিয়ে রাতে হলে তো সে তার মেয়েকে হারাবে। অর্জুন এবার বাসুদেবকে আশ্বাস দেয় আর বলে সে যে করেই হোক তার বোনকে বাঁচিয়েই ছাড়বে। বাসুদেব এবার রাজি হয়ে যায়। সবকিছু ঠিকঠাক করে মীরার বিয়ে রাতে শুরু হয়। অর্জুন জেনারেটরের ওখানে মানুষ রেখে দেয় যাতে কোনোভাবেই বাড়ির লাইন বন্ধ না হয় আর অন্ধকার না হয়। মীরার বিয়ে সম্পন্ন হয়। তবে আমরা দেখি বাল্লি একা একা হেঁটে গিয়ে নিজে বাড়ির সব কারেন্ট বন্ধ করে দেয়, অর্থাৎ বাদুসুর এখনো বাল্লির ভেতরেই ছিল। আসলে প্রথম দিন যখন বাল্লি কারেন্ট ঠিক করতে গিয়েছিল তখন সে ভুলে মন্ত্রের মেশিনটা উল্টো ঘুরিয়ে দেয়, অর্থাৎ বাল্লি সেই ছিল যে কিনা বাদুসুরকে জাগিয়েছে। তাই বাদুসুর এখন বাল্লির ভেতরেই আছে। এদিকে পুরো বাংলোর লাইট অফ হতেই চারিদিকে বাদুর ঘিরে ধরে আর বাতাস শুরু হয়। অর্জুনরা বুঝে যায় কি হতে চলেছে, তাই সে তাড়াতাড়ি করে মীরাকে একটা রুমে নিয়ে মীরার সামনে লাইট জ্বালিয়ে রাখে আর বলে কিছুতেই যাতে মীরা এই লাইটের থেকে দূরে না যায়। এদিকে মীরা তো কিছুই বুঝতে পারে না। অর্জুন তখন মীরাকে রুমে লক করে বেরিয়ে আসে। এদিকে আমরা দেখি মীরা তার সামনে কোনো কিছুর ছায়া দেখতে পায়। সে তখন লাইটের সামনে থেকে সরে আসতেই খাটের নিচ থেকে বাদুসুরের হাত এসে তাকে টেনে নিয়ে যায়। এদিকে অর্জুন এসে মীরাকে রুমে না পেয়ে চারিদিকে খুঁজতে থাকে। এখানে আমরা দেখি বিয়ের পর যেসব কনেদের বাদুসুর নিয়ে মেরে ফেলেছিল সেই 12 জন কনে আত্মা হয়ে এসে অর্জুনকে রাস্তা দেখিয়ে দেয় যে মীরাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে।
অর্জুনও ভূত দেখতে পেত, তাই সে অনুযায়ী সে যেতে থাকে। রাস্তাটা জঙ্গলের ভেতর দিয়েছিল। সেখানে আরেকজন কোণে অর্জুনকে রাস্তা দেখিয়ে দেয়। এখানেই আমরা দেখি ওই কোণেটা আর কেউ না, বরং প্রিয়া ছিল। তবে প্রিয়া কি মৃত, এসব তো আমরা পরবর্তীতেই জানতে পারবো। এদিকে অর্জুন যেতে যেতে সেই গুহায় ঢুকে যায় আর সেখানে মীরাকে খুঁজতে থাকে। কিছু দূর যাওয়ার পরে অর্জুন দেখে একটা জায়গায় সেই কালো জাদু করা তান্ত্রিক মীরা সহ মোট 13টা কোণে নিয়ে সেখানে বাদুসুরকে পুনর্জন্ম দেওয়ার জন্য মন্ত্র পড়া হচ্ছিল। অর্জুন তাড়াতাড়ি করে যায় মীরাকে বাঁচাতে, তবে তার আগেই মানুষ আকৃতির সেই বাদুর এসে অর্জুনকে আটকে ফেলে। তান্ত্রিক আবার তার কাজ শুরু করে আর মীরাকে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু অর্জুন তখন কোনো মতে ওই বাদুরটার সাথে লড়াই করতে থাকে। তবে তান্ত্রিক ততক্ষণে একটু একটু করে আসল শক্তিশালী বাদুসুরকে তৈরি করতে শুরু করেছিল। তবে অর্জুন তার পাশ থেকে একটা শক্তিশালী তলোয়ার নিয়ে বাদুরের বুকে মেরে দেয় আর বাদুসুর সেখানেই ধ্বংস হয়ে যায়। এখানে প্রশ্ন আসতে পারে, বাদুসুর ভয়ঙ্কর হলে তার আকৃতি মানুষের মতো ছিল কেন? আসলে মানুষ আকৃতির মতো দেখতে বাদুরটা আর কেউ ছিল না, বরং মাধব ছিল, যাকে বাদুসুর নিজের দাস বানিয়ে রেখেছিল। যেহেতু বাদুসুরকে একমাত্র তার বংশই মারতে পারবে আর অর্জুন মাধবেরই বংশ ছিল, তাই সে মাধবের ভেতরে থাকা বাদুসুরকে ধ্বংস করে ফেলে। এরই মাঝে মীরার হুঁশ ফিরে আসে। অর্জুন তান্ত্রিককেও মেরে ফেলে আর মীরাকে নিয়ে সেখান থেকে পালাতে থাকে। মীরা তো কিছুই বুঝতে পারে না, তাই সে প্রশ্ন করতে থাকলে তখনই দেখা যায় গুহা ভেঙে পড়তে শুরু করে। অর্জুন তখন তার বোনকে কোনো মতে বাঁচিয়ে সেখান থেকে চলে আসতে নেয়। একটা সময় বাসুদেব আর গুরুজি এসে তাদের দুজনকে গুহা থেকে বের করে। মীরা তখন কান্না করতে থাকলে বাসুদেব তাকে জড়িয়ে ধরে বলে, যা যা হয়েছে সব যেন সে দুঃস্বপ্ন ভেবে নেয় আর এইসব কথা যেন কাউকে না বলে। আর এখানেই বাদুসুরের ধ্বংস হয়। পরের দিন বিয়ের পুরো কাজ সম্পন্ন করে মীরা তার পরিবারের কাছ থেকে বিদায় নেয়। যাওয়ার আগে অর্জুন মীরা শ্বশুরবাড়ির পণ্ডিতকে আলাদা একটা ঘরে নিয়ে যায় বকশিসের বাহানা করে, আর অর্জুন পণ্ডিতকে বকশিসের জায়গায় থাপ্পড় দেয়, কারণ তার কারণেই মীরার বিয়ে রাতে করাতে হয়েছে আর এত কিছু ঘটেছে। তো মীরা চলে যেতেই প্রিয়া অর্জুনের কাছে আসে আর সেও বিদায় নিতে চায়। তখন অর্জুন জিজ্ঞেস করে সে কোথায় যাচ্ছে, সে তো তাকে তার প্রপোজালের উত্তর দিল না। প্রিয়া তখন খুবই অবাক হয়ে যায়। এরপর সে একটা ছবি বের করে আর বলে তার একটা যমজ বোন ছিল যার নাম চিত্রা, আর প্রিয়া আসলে রাইটার ছিল না, বরং তার বোন চিত্রা রাইটার ছিল। তবে তার বিয়ের দিনই সে উধাও হয়ে যায়, তারপর তার লাশ পর্যন্ত পাওয়া যায়নি। আর এই প্রিয়া তো আগে থেকে ম্যারিড ছিল, তাই অর্জুনের প্রতি তার কোনো ফিলিংস ছিল না। অর্জুনও এবার কিছু একটা বুঝতে পারে। তো প্রিয়া যেতে অর্জুন ছুটে গিয়ে ক্যামেরা চেক করে, যেখানে সে প্রিয়ার সাথে কাটানো কিছু মুহূর্ত ভিডিও করেছিল। তবে অর্জুন ভিডিও প্লে করে দেখে সেখানে শুধু তাকে একাই দেখা যাচ্ছে, সেখানে তো প্রিয়া ছিল না। এখানে আমরা বুঝতে পারি যে অর্জুন প্রিয়া ভেবে এতদিন যাকে ভালোবেসে এসেছে সে একটা আত্মা ছিল, অর্থাৎ প্রিয়ার বোন চিত্রার আত্মা। আর অর্জুন তো সব আত্মাদেরই দেখতে পেত। এসব জানার পর অর্জুন খুবই অবাক হয়। আর বর্তমানে এই কাহিনীটাই ট্রেনের পাশে বসে ওই বাবা সেই 4 জন ছেলেকে শোনাতে থাকে। পুরো কাহিনী শুনে ছেলেগুলো অনেক অবাক হয়, সাথে তাদের মাথায় অনেক প্রশ্ন ঘুরপাক খেতে থাকে। তখন একজন ছেলে জিজ্ঞেস করে সে কিভাবে ভূতেদের দেখতে পেত। বাবা বলে, মনে আছে অর্জুনের একবার কারেন্ট লেগেছিল, সেই বাড়ি অর্জুন মারা যায়, তবে তার পুনর্জন্ম হয় আর এরপর থেকেই সে আত্মা দেখতে পায়। এ কথা শুনে ছেলেগুলো জিজ্ঞেস করে এরপর কি তারা সবাই লন্ডন চলে গিয়েছিল। বাবা বলে এরপর থেকে অর্জুন এই মঙ্গলপুর গ্রামেই থাকতে শুরু করে। 24 বছর ধরে সে তার বাবা মাধবের আত্মার শান্তির জন্য পুজো করে যাচ্ছে। এসব শুনতে শুনতে ছেলেদের ট্রেন চলে আসে। সেই সময় বাবা আবার তাদেরকে ডাক দেয়। এইবার আমরা দেখতে পাই যে এই বাবা আসলে অন্য কেউ না, বরং অর্জুন নিজেই ছিল। অর্জুন ছেলেগুলোকে ডাক দিয়ে বলে, মনে রাখবে পৃথিবীতে কিন্তু বিভিন্ন ধরনের ভূত থাকে। এর মানে কি? অর্জুন কি বোঝাতে চাচ্ছে, যে সে নিজেই ভূত নাকি ওই ছেলেগুলোই ভূত? কোনটা সঠিক? আর অর্জুন কি আদৌ তার বাবা মাধবের আত্মার মুক্তি দিতে পারবে? এই সব প্রশ্ন কিন্তু থেকেই যায়। হয়তো এগুলোর উত্তর আমাদের নিজেদেরই বের করতে হবে। আবার এমনও হতে পারে এই গল্পের পার্ট 2ও আসতে পারে, আর সেটা যদি কখনো আসে তা আমি অবশ্যই আপনাদের জন্য এক্সপ্লেইন করার চেষ্টা করব। যাক, এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।